মাতা পার্বতী, আমি কিন্তু ঘুমোইনি। যতক্ষণ না আপনার ক্রোধ শান্ত হচ্ছে আমি উঠবো না। হে মা সন্তোষী, আপনি আমাদের বাড়িতে এসেছেন। দেখুন, আমার স্ত্রীর খেয়াল আপনাকেই রাখতে হবে। মা সন্তোষী, ওকে বলুন যে ও একা যাচ্ছে না, আমি ওর সঙ্গে যাব। আরে কিন্তু তুমি কেন কাজ করবে? কেন করতে পারি না? আমি যদি কাজ করি তাহলে তোমার এই নাকটা ভোঁতা হয়ে যাবে নাকি? না, তা নয়। আমি বলছি যে তুমি আগেই এত কাজ করো, আর তারপর বাড়িও তো সামলাতে হবে। বাড়ি সামলানোর জন্য আমাদের সন্তোষী মা তো আছেন। তাহলে চলো আমার সাথে। ব্যাস এইটুকু কাজ করে দাও তুমি। কিছু হলো? আরে যারা যারা কাজ করতে চাও তারা এখানে চলে এসো, চলে এসো সবাই। চলে এসো সবাই, চলে এসো। দাদা, আমরাও কাজ করতে চাই। আমরা মানে? আরে ভাই, মহিলারা এই কাজ করতে পারবে না। আমরা মানে আমি। তাহলে গাড়িতে উঠে পড়ো, চলো চলো সবাই। আমি আসছি, নিজের খেয়াল রেখো। আমায় অন্য কাজ খুঁজতে হবে। বাবার সঙ্গে একবার কথা বলে দেখি, হয়তো কোনো কাজের খোঁজ পেতে পারি। অর্চনা, উকিল সাহেব বলেছেন যে আমাদের কেসটা লড়বেন। উকিল বাবু যতই কেসটা লড়ুক, তবে জেতাটা এতটাও সহজ হবে বলে মনে হয় না। সামনে যদি সিংহাসন বাবু দাঁড়িয়ে থাকেন, তাহলে উকিল বাবুই বা কি করবেন? আরে ফোনটাও তোলো, সাথী ফোন করেছে। আচ্ছা শোনো, ওকে তুমি বলো যে তুমি অফিসে আছো আর আমি বাড়িতেই আছি। হ্যাঁ বল মা। কেমন আছো বাবা? হ্যাঁ মা, আমরা ঠিকই আছি। আর আমি এখন অফিসে রয়েছি, আসলে একটু বিজি আছি। তোর মা তো ঘরে আরামে ঘুমোচ্ছে। মায়ের সঙ্গে আমি পরে কথা বলে নেব বাবা। আচ্ছা, আমার জানার ছিল যে ওই রাজেশ বাবু তোমার বন্ধু না, ওনার কাছে কি আমার কোনো কাজ হতে পারে? ঠিক আছে মা, আমি কথা বলে দেখছি। শোন না মা, আমি এই মুহূর্তে একটু বিজি আছি, পরে তোর সঙ্গে কথা বলছি, ঠিক আছে?
চলো চলো সবাই, নেমে পড়ো নেমে পড়ো, নেমে এসো। এ তো আমাদের বাড়িতেই নিয়ে এলো। তোমাকে তো বলেছিলাম ভালো দেখে লাঠি নিয়ে আসবে। এগুলো কি এনেছে? কোনো কাজের নয়। পরের বার দাদাকে নিয়ে আসবে সঙ্গে করে। নাও ধরো। একটা কথা কান খুলে শুনে রাখো সবাই, গাড়িতে করে নিয়ে এসেছি বলে নিজেদের আবার বিয়ে বাড়ির বরযাত্রী ভেবে নিও না যেন। বাড়ির পিছনে একটা বড় দেওয়াল বানাতে হবে, তাই ডেকেছি। মন দিয়ে কাজ করবে সবাই। যদি কাজ ঠিক মতো না হয় তাহলে মজুরিও কমে যাবে। যাও। এক মিনিট। স্বাতী, তুই? বাবা তুমি অফিসে ছিলে না? তাহলে এখানে কি করে? স্বাতী, আসলে বাবা তোমার মুখ চোখ বলে দিচ্ছে তুমি আমাকে মিথ্যে কথা বলছো। কি হয়েছে বলবে তো? কি লুকোচ্ছ আমার থেকে? মা তুমি বলো তো। আসলে কি বলতো মা, আমরা থাক না অর্চনা, কেন শুধু শুধু বিব্রত করছো ওকে? আরে আর কতদিন লুকিয়ে রাখবো? একদিন না একদিন তো ও সত্যিটা জানতে পারবেই। কোন সত্যি? কি হয়েছে মা? আসলে কি বলতো মা, আমরা এদিক ওদিক এমনি ঘুরে ঘুরে বেড়াচ্ছি না। আমাদের এই অবস্থার কারণ তোর শ্বশুর মশাই। কি? কি রে ভাই ঠিকাদার, হ্যাঁ ইচ্ছে করে আমার ভাইকে এদের সাথে এখানে নিয়ে এসেছিস তাই না? না না মালিক, এমন বার মারবো না, ঠিকাদারি আজকেই তুই ভুলে যাবি, এই বলে দিলাম। আমি এরকম ভুল কেন করতে যাব মালিক? আমি তো ছোট মালিককে দেখিও নি।
আমি সত্যি বলছি, ছোট মালিককে আমি এখানে নিয়ে আসিনি, আমাকে ক্ষমা করে দিন। ভুল করনি, বরং ঠিক কাজই করেছো। ভালোই হয়েছে, অন্তত পক্ষে এবারে তো নিজের যোগ্যতাটুকু বুঝতে পারবে। জমিদারের বাড়িতে বড় হয়ে একটা রাস্তার মেয়ের পাল্লায় পড়ে এখন মজুর হয়েছে ছেলে। উমা দেখো, ভালোবাসার পাল্লায় পড়ে মজুর হয়ে গেছে। আমি কে কি তাতে কি যায় আসে তোমার? তুমি তো এমনিতেও মানুষকে তার কাজ আর টাকা দিয়ে বিচার করো। এই, হ্যাঁ ও কাজ করবে না। ঠিক আছে। কিন্তু কেন মালিক? আপনি তো এখন সুযোগ পেয়েছেন আমার যোগ্যতা বুঝিয়ে দেওয়ার। আসলে কি বলুন তো, আমি কাজ করব, আপনি টাকা দেবেন, তবেই না আপনাকে মালিক বলে মনে হবে। মা, দেখছেন ঠাকুরপোকে কেমন সবার সামনে বাবার মুখোমুখি কথা বলছে? লাজ লজ্জা তো জলাঞ্জলি দিয়েছে। ইন্দ্র, নিজের বাবার সাথে এইভাবে কথা বলছিস? শিক্ষা দীক্ষা সব ভুলে গেছিস? আমার সঙ্গে চল, ভেতরে গিয়ে কথা বলবো। কেউ কোথাও যাবে না। এই যে কুন্তি দেবী, ওর হাত ছাড়ো। কি হলো মা? বাবা তো তোমায় কিছু বলছে, হাতটা ছাড়ো ওর। এই এদিকে আয়। কথাটা তুই ঠিকই বলেছিস, এটাই সুযোগ। যা, কাজ শুরু কর, যা। কিন্তু বাকিদের থেকে 100 টাকা কম দেব তোমাকে, কারণ তোমার যোগ্যতা নিয়ে আমার সন্দেহ আছে। আর তাছাড়া তুমি কোনো দায়িত্ব পালন করতেও শেখোনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। মজুর যখন হয়েছে তখন দায়িত্ব নিতেও শিখে যাবে। মালিকের বিশ্বাস কিভাবে অর্জন করতে হয় সেটাও শিখে নেবে। হ্যাঁ সাথী, বলো। হ্যালো ইন্দ্র, তুমি জানো কি হয়েছে? বাবা, মা, আমি তো বুঝতেই পারছি না যে এসব কথা তোমরা আমাকে আগে কেন বলনি। বলতে তো আমরা চেয়েছিলাম রে মা, কিন্তু তোর বাবা আমাদের কাউকে কিছু বলতে দেয়নি। আসলে কি বলতো, তুই তো আমাদেরকে নিয়ে দুশ্চিন্তা করবি, সেই জন্য। দায়িত্ববোধ নিয়ে এত বড় বড় কথা বলে এখন কোথায় চললেন জমিদার বাবু? কারণ যতদূর আমি জানি আপনিও তেমন বিশেষ কিছু দায়িত্ব পালন করেননি। এই ইন্দ্র, চোখ আর গলার আওয়াজ নামিয়ে কথা বল। এখানে নাটক করার দরকার নেই। নাটক আমি করছি না দাদা, নাটক উনি করেছেন। আরে কেমন বাবা,
ছেলের শ্বশুর শাশুড়ির নামে কেস ঠুকে দিয়েছেন, চাকরি থেকে বরখাস্ত করিয়েছেন, আর বারবার ওনাকে ফোন করে হুমকি দিচ্ছেন যাতে মেয়েকে ফিরিয়ে নিয়ে যান। কোন বাবা এমন করে বলো তো? বেশি কথা বলার প্রয়োজন নেই, চল ভেতরে গিয়ে কথা বলবো, চল। কথা এখানেই হবে দাদা, এখানে হবে, সবার সামনে হবে, কারণ সবার সামনে উনি সাথীর বাড়ির লোকের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন। ইন্দ্র, ইন্দ্র কথা শোন। আর হ্যাঁ বাবা, তুমি কি বলছিলে? আমার কোনো যোগ্যতা নেই। আমি মেনে নিচ্ছি তোমাকে ছাড়া আমার কোনো যোগ্যতা নেই, কারণ যদি থাকতো তাহলে আমার এই শ্রমিকের কাজ করার প্রয়োজন হতো না। বাবা, আমার চোখে তুমি সারা জীবন মহান ছিলে, আর এরপরেও থাকবে, কিন্তু দয়া করে সাথীর বাড়ির লোকেদের ছেড়ে দাও। আরে ওই রাস্তার মেয়েটা একটু কান্নাকাটি করতেই তুই চলে এলি বাপকে উপদেশ দিতে? হ্যাঁ, সময় থাকতে থাকতে ব্যাপারটা বোঝ। বিয়ের পরে ওই মেয়েটা নিজের পরিবারের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, আর তুই আমাদের বিরুদ্ধে। ওই রাস্তার মেয়েটাকে ভুলে যা। যেদিন তুমি ঠিক হবে সেদিন তোমার সঙ্গে দাঁড়িয়ে থাকবো, তাও সবার আগে। কিন্তু আপাতত তুমি চলো, সাথীর মা বাবার বিরুদ্ধে থানা থেকে রিপোর্টটা তুলে নাও। কোথাও যাব না আমি, যা করার ছিল করে দিয়েছি, এবার তুই যা পারিস কর। বাবা, তুমিও ভালো করে জানো যে পৃথিবীতে সব থেকে বেশি তোমাকে ভালোবেসেছি, তাই আমি তোমার দিব্যি করে বলছি, যদি আমি কিচ্ছু করতে না পারি তাহলে আর এই বাড়িতে ফিরবো না। আর হ্যাঁ দাদা, বাবার মাথা ঠান্ডা হলে বলে দিও যে আজ থেকে ওনার একটাই ছেলে। সিংহাসন, সিংহাসন, চোখ খোল বাবা। এত চিন্তা করে কি করবি? আমার মনে হয় ইন্দ্র নিশ্চয়ই ফিরে আসবে। জাহান্নামে যাক ওই ছেলে, ও না এলে আমার কিচ্ছু যায় আসে না। ভালোবাসা দিয়ে দিয়ে মাথায় তুলেছিলাম আমি ওকে। ছোট থেকেই যদি একটু শাসন করতাম তাহলে আজকের এই দিনটা আর আমাকে দেখতে হতো না। আরে সিংহাসন, কিচ্ছু হয়নি। ওর মাথায় ভালোবাসার ভূত চেপেছে। ভূত নেমে গেলে সব ঠিক হয়ে যাবে। তুই কেন এত চিন্তা করছিস বাবা? চিন্তা আমি করছি না মা, চিন্তা তো ওর হবে যখন আমার সম্পত্তি থেকে ওকে বঞ্চিত করব। এক মুহূর্তে প্রেমের ভূত নেমে যাবে ঘাট থেকে। আমি বলছিলাম কি, লোহা গরম আছে, তুমি মারো এবার হাতুড়ি আর সমস্ত সম্পত্তি নিজের নামে করে তুমি নাও। দয়া করে তোমার মুখটা বন্ধ রাখো, বুঝলে? চুপ করে থাকো। তোমার দ্বারা কিচ্ছু হবে না, বুঝলে? তুমি এরকমই থাকো, চুপ। এবার যা কিছু করার আমাকেই করতে হবে। বাবা, আরে ওই আমি বলছিলাম কি যে আপনি একদম ঠিক ভাবছেন। আপনি যদি আপনার সম্পত্তি একবার ওর নামে লিখে দেন না, তাহলে এই কথাটা গোটা এলাকায় ছড়িয়ে পড়বে, আর যখন এই কথাটা ঠাকুরপুর কানে গিয়ে উঠবে তখন সুসুর করে বাড়ি চলে আসবে। আমি বলছি বাবা, আপনি দেখে নেবেন।
এই অভয়, হ্যাঁ বাবা। বুদ্ধিতে তোর বউকে। আরে ইন্দ্রর ওপর রাগ হয়েছে, ওকে ঘৃণা করি না যে সম্পত্তি থেকে বঞ্চিত করলো। সবাই এক একটা চোর হয়ে উঠেছে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, চোরই তো আমি। কোথায় আমি গোটা পরিবারকে এক করতে চাইছি, আর বাবা আমার নামে দোষারোপ করছেন। এই ভগবানের নামে দিব্যি করে বলছি আমি যে আজ থেকে আমি কাউকে কিচ্ছু বলবো না। হ্যাঁ, কথা না বললেই ভালো। এমনিতেও তুমি জ্ঞানের দেবী সরস্বতী নও যে যখনই মুখ খুলবে তখনই জ্ঞানের গঙ্গা বইতে থাকবে। চুপ করে থাকলেই সুখে থাকবে। দেবী সন্তোষী, এখন দেবী পার্বতীর ক্রোধ শান্ত হয়েছে। এবার আপনি প্রকৃত রূপে ফিরে আসতে পারেন। আচ্ছা দেবাদিদেব, তুমি উঠে কেন পড়লে? যদি আরেকটু বিশ্রাম নাও তাহলে মন আর শরীর দুটোই ভালো লাগবে। মাতা, আমি আপনার কোলে মাথা রাখার পর সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। বুঝলাম, তাহলে আপনি আর মহাদেব মিলে আমার সঙ্গে ছলনা করছিলেন। না, ছলনা করছিলাম না মাতা, আমি তো কেবল প্রয়াস করছিলাম। এইভাবে আপনার ক্রুদ্ধ হওয়া উচিত নয়। যদি আপনি ন্যায়সঙ্গতভাবেও আমার পক্ষ নিয়ে কথা বলেন, তাহলেও সকল দেবতারা বলবেন যে আপনি অনুচিত কাজ করছেন। অনুচিত তো মহাদেব করেছেন আমার সঙ্গে। না মাতা, যদি আপনি ভালো করে ভেবে দেখেন, দেখবেন মহাদেব কেবল নিজের কর্তব্য পালন করেছেন। যে কোনো ভক্তের ভক্তির ফল প্রদান করাই উচিত কাজ। সময় আর পরিস্থিতি অনুসারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে হয়, তাই ওনার যা করার করতে দিন। আপনি আমার ভক্তের ভক্তির ওপর বিশ্বাস রাখুন। সত্যিকারের ভক্তের উপস্থিতিতে তার আরাধ্যের কোনো ক্ষতি হতেই পারে না। নারায়ণ নারায়ণ, সত্য বলেছেন আপনি মাতা। মহাদেব যদি কোনো বর দিয়ে থাকেন, তাহলে আমার বিশ্বাস অবশ্যই সমস্ত গুরুত্বপূর্ণ দিক বিচার করেই দিয়েছেন। কারণ উনি হলেন দেবাদিদেব মহাদেব। হর হর মহাদেব। লাভলি, আরে তোমাকে তো আমি বলেছিলাম চুপ করে থাকো, চুপ করে থাকো, কিন্তু কথাই তো শুনলে না। এখন ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে একটা সিন ক্রিয়েট করো না তুমি। সারাদিন আমি গাধার মতো খেটে কাজ করে যাই এই বাড়িতে। সারাক্ষণ বাবা বাবা বলে মুখ ব্যথা হয়ে যায় তোমার, কিন্তু তার সত্ত্বেও এই বাড়ির সমস্ত ভালোবাসা ওই ঠাকুরপুই একমাত্র পায়। দেখে তোমার হয়তো খারাপ লাগে না, কিন্তু আমি তোমার স্ত্রী, আমার মনটা না সাপের মতো ফস করে ওঠে। আস্তে কথা বলো, বাবার কানে একবার যদি যায় না আমাকে এসে মেরে ফেলবে। হ্যাঁ তো মেরে ফেলুন না, এভাবে ভয় ভয়ে আমি থাকতে পারবো না। আরে তোমাকে কে বলছে ভয়? কে ভয় ভয়ে আছে? হ্যাঁ, আমি, মা, আর কে? কারণ ঠাকুরপো যা কাজ করে চলেছে, তারপর জানি না এই পরিবারে কোনোদিন খুশি ফিরে আসবে কিনা। আপনাকে, বাবাকে, ওকে, সবাইকে দেখে আমার শুধু একটাই ভয় হয় যে এরপর ভগবান জানে এই বাড়িতে কি হতে চলেছে। সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমি সব ঠিক করে দেব, আর তুমি যাও গিয়ে রান্নাটা করো। সাপের ব্যাপার তো জানি না,
কিন্তু চোখের সামনে গিরগিটি দেখতে পাচ্ছি। তুমি না সারাক্ষণ শুধু সাপ আর গিরগিটি ধরে যাও, আর আমি এই বাড়িতে কাজ করে করে মরি। হ্যাঁ, কাজ তো করতেই হবে। শ্রীমৎ নারায়ণ নারায়ণ হরি হরি। প্রণাম দেবরাজেন্দ্র, প্রণাম দেবী পৌলমী। দেবরাজ, আমি আপনার সম্মুখে একটি প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব দেবর্ষি? দেবরাজ, আমার মনে হয় যে এই দেবলোকে একটি বিশেষ পূজা, একটি যজ্ঞের আয়োজন করা উচিত, যেখানে আপনার পাশাপাশি আপনার রাজসভার প্রধান প্রধান সকল দেবতাগণ অংশগ্রহণ করবেন, আর সেই যজ্ঞের মাধ্যমে মাতা সন্তোষীকে কৃতজ্ঞতা জানাবো। এ আপনার কেমন প্রস্তাব দেবর্ষি? উত্তম, এ তো অতি উত্তম প্রস্তাব দেবী পৌলমী। আপনার কোনো আপত্তি আছে? আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই দেবী পৌলমী, আমি কেবল দেবর্ষি নই, বরং দেবরাজ ইন্দ্রের পরামর্শদাতাও। আরো একটি বিশেষ কথা মনে করিয়ে দিতে চাই দেবী পৌলমী। আপনি তো অবশ্যই জানেন, মাতা পার্বতী তাঁর ক্রোধবশত সম্পূর্ণ দেবলোককে বিনাশ করে আপনাকে মূর্ছিত করতে চলেছিলেন, কিন্তু সঠিক সময়ে মাতা সন্তোষী বালিকার রূপ ধারণ করে মাতা পার্বতীর সম্মুখে উপস্থিত হন, আর সেই কারণেই মাতা পার্বতীর ক্রোধ শান্ত হয়। তাই আমি এটাই বলবো দেবী পৌলমী, যে আপনিও এই যজ্ঞে অংশগ্রহণ করুন। দেবরাজ ইন্দ্র, আমাদের শীঘ্রই একটি যজ্ঞের আয়োজন করে মাতা সন্তোষীর প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত। আপনি সঠিক বলছেন দেবর্ষি, আমি অবশ্যই তা করব। এই যজ্ঞের প্রস্তাব আমি এই কারণেই রেখেছি, কারণ এই যজ্ঞ দেবরাজ ইন্দ্রকে দেবী পৌলমীর সঙ্গেই করতে হবে। আর বাধ্য হয়েও যদি দেবী পৌলমী একটিবার আপনার আরাধনা করে ফেলেন, তাহলে ওনার ভেতরকার ঈর্ষার দেশের আগুন সন্তোষের বৃষ্টিতে শান্ত হতে থাকবে, যা জনকল্যাণের জন্য অত্যন্ত আবশ্যক। আমার বাবা আপনাদের সঙ্গে যা করেছেন তার জন্য আমি খুবই লজ্জিত। তবে আপনারা চিন্তা করবেন না, আমি কিছু না কিছু করবই, আর আপনার চাকরি আমি ঠিক ফিরিয়ে দেব। বাবা, আমার চাকরি তো আর হাতে গুনে 5-6 বছরই বাকি আছে, কিন্তু তোমারটা ভাবো, তোমার জীবন তো সবে শুরু হলো। আমি তো শুধু এটুকুই চাই যে তোমাদের কোনো অসুবিধে না হয়। মা, তুমি? ইন্দ্র, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কি হয়েছে মা? আমি তোর মা, আর কোনো মা তার সন্তানকে কষ্ট পেতে দেখতে পারে না। এখন তুই তোর জেদ নিজের জায়গায় রাখ, আর আমি আমার রাগ আমার কাছে রাখি। কিন্তু এই নে, রেখে দে, কিছু টাকা আছে, তার পেছনে খরচ করিস, যার উপর আমার রাগ আছে। আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ, এটা রেখে দে বাবা। আমার পেছনে খরচা করার দরকার নেই মা। আমি তোমার সাথে কথা বলছি না, আমি আমার ছেলের সাথে কথা বলছি। আমি জানি, কিন্তু ইন্দ্রের স্ত্রী হওয়ার জন্যই আপনাকে একটা কথা বলতে চাই। যদি আপনি বাবাকে জানিয়ে এখানে আসতেন, তাহলে এই টাকা আমরা অবশ্যই নিতাম, কিন্তু এখন সেটা নিতে পারবো না। আর আমার ধারণা আপনার ছেলেও একই কথা বলবে। ও ঠিক বলেছে মা, আমি এই টাকা রাখতে পারবো না।
বাহ ইন্দ্র, বাহ, খুব ভালো করে শিখেছিস নিজের বউয়ের ইশারায় নাচা। আর এই যে মেয়ে, শুনে রাখো, 25 বছর ধরে আমি ওর মা, আর তুমি 25 দিনে ওর মা হওয়ার চেষ্টা করো না। আমাদের মা ছেলের মধ্যে কথা বলার তোমার কোনো অধিকার নেই। দিদি, দিদি ভুল বুঝবেন না, এটাই তো প্রকৃতির নিয়ম। একদিন না একদিন বৌমা মা আর ছেলের মাঝখানে ঠিক চলে আসে। তবে এটা তো মা আর ছেলেকে নির্ধারণ করতে হবে যে তারা তাদের বাড়ির বউকে কতটা মর্যাদা দেবে। না, শুধু মেয়ে নয়, এখন মাও জ্ঞান দিচ্ছে। একটু সময় চেয়েছিলাম নিজের ছেলের সাথে একলা কথা বলার জন্য, কিন্তু পুরো পরিবার এসে মাথার উপর নাচতে শুরু করলো। দেখুন দেখুন, আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন। এই সময়টা এইভাবে আলাদা করে কথা বলার মতো নয়, বরং একসাথে বসে সমাধান খোঁজার। হ্যাঁ, এখন তোর পুরো পরিবার আমায় জ্ঞান দেবে, আর তুই একটা কথাও বলবি না নিজের মায়ের হয়ে। মা, আমি তোমার মমতাকে কখনোই অপমান করতে চাই না, তাই এই টাকা আমি রেখে দিচ্ছি। কিন্তু মনে রেখো, এই টাকা আমি খরচ করব না। কেন খরচ করবি না? হ্যাঁ, আমার টাকাটা কি পাপের টাকা? তুই কেন খরচ করবি না? এক তোর বাবা কারোর কথা শোনে না, আর এক তুই আমার কথা শুনিস না। আমি এখন কি করব? আমার তো কপালটাই পোড়া। আরে এতটাও তো শক্তি নেই তোর মায়ের, তাই না, যে অদৃশ্য হয়ে যাবে কিংবা পাতাল প্রবেশ করবে। আরে কেউ আমাকে কিছু বলবে? কুন্তী দেবী গেছে কোথায়? এই যে বড় বৌমা, তোমার শাশুড়ি কি তোমাকেও কিছু বলেনি? বাবা, যখন মায়ের শাশুড়িরই কোনো সাহস হয় না যে ওনাকে কোনো প্রশ্ন করবেন, সেখানে আমি তো ওনার বৌমা, আমি কি জিজ্ঞেস করবো ওনাকে? আর এমনিতেও আমার কোনো ইন্টারেস্ট নেই কারোর পার্সোনাল লাইফ নিয়ে। এই অভয়, আজকাল তোর বউ বড্ড বেশি কথা বলছে, ওকে সামলে রাখ, না হলে কাঁচি দিয়ে ওর জিভটা কেটে দেব, বুঝেছিস? আরে ঠাকুমা, ভাষণ দেওয়া বন্ধ করো। এই দেখো মা এসে গেছে। কি ব্যাপার কুন্তী দেবী, এখন তো আর মর্নিং নয়, তাহলে মর্নিং ওয়াক করতে কোথায় গিয়েছিলে? আমি পাশের বাড়ি গিয়েছিলাম, একটু কাজ ছিল। পাশের বাড়ি? পাশের বাড়িতে কাজ ছিল? পাশের বাড়ি কি ইন্দ্রর ঝুপড়ি? এবার বলে ফেলো, কি বললো তোমার গুণধর ছেলে? আমার তো কপালটাই পোড়া, ইন্দ্র ছাড়া সবাই আমাকে কিছু না কিছু বলল। ওর বউ, ওর শ্বশুর শাশুড়ি, সবাই আমায় জ্ঞান দিচ্ছিল, কিন্তু ইন্দ্র, ওর মুখ দিয়ে একটা কথাও বেরোলো না। ওমা, তুমি না আমার মা, মারতে দুটো থাপ্পড় ওকে, আর জিজ্ঞেস করতে ওর শ্বশুরবাড়ির লোকেরা তো বকবক কেন করছে। ও ছোট বাচ্চা নাকি যে থাপ্পড় মেরে বোঝাবো ওকে? হ্যাঁ, যখন মারতে যাওনি, আদর করতে যাওনি, তখন কি শখ করে অপমানিত হতে গিয়েছিলে? নিজের মনের কথা বলতে গিয়েছিলাম। না, ও তো নিজের মনের কথাই বলতে গেছিল। এদিকে তুমি ওকে সম্পত্তি থেকে বঞ্চিত করে নিজের রাগ মেটাচ্ছিলে, আর ও আমাকে বলল যে ভেবে নিতে আজ থেকে আমার একটাই ছেলে। কিন্তু আমি কি করে ভুলে যাব?
আমি 2 ছেলের জন্ম দিয়েছি, আর আমার ভালোবাসা দুজনের জন্যই সমান। এই কথাটা কেউ বুঝবে না। এই অভয় শোন, হ্যাঁ? চল আমার সঙ্গে কাজ আছে। এত রাতে কোন মিটিং এ যাবে বাবা? সব সময় এত প্রশ্ন করবি না, চুপচাপ চল তাড়াতাড়ি। হ্যাঁ চলো। প্রশ্নই ওঠে না, দেবী সন্তোষীর আরাধনা আমি করব না। কিন্তু আপনাকে এটা করতেই হবে দেবী, এটা মনে রাখবেন। দেবী সন্তোষীর প্রতিদ্বন্দ্বী হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার অর্ধাঙ্গিনী, তাই এই যজ্ঞতে আপনার থাকা আবশ্যক। যদি আপনি জানতেন যে আমি দেবী সন্তোষীর আরাধনা করব না, তাহলে এই যজ্ঞের জন্য আপনি সম্মতি কেন জানালেন? কিছু কাজ পরিস্থিতি অনুসারে করতে হয় দেবী। দেবী পার্বতীর ক্রোধ শান্ত করতে এর চেয়ে ভালো বিকল্প আর কিছু ছিল না। আর হ্যাঁ, মনে রাখবেন আমি একজন রাজা, যেখানে কিছু সিদ্ধান্ত রাজনীতিরই অঙ্গ। যদি এমন হয় তাহলে আপনি আপনার রাজনীতি করুন, আমি কোনো সহায়তা করতে পারবো না। দেবী, আপনাকে আমায় সহায়তা করতেই হবে, কারণ আপনি আমার স্ত্রী আর এটা আমার আদেশ। দেখুন দেবরাজ, আপনার সম্মুখে আমার রূপেরই প্রতিবিম্ব দাঁড়িয়ে আছে। আপনি ওর সঙ্গে যজ্ঞ করতে পারেন। কিন্তু দেবী, এটা তো ছলনা। কেউ যদি জানতে পারেন যে একজন দাসীকে আমার স্ত্রী সাজিয়ে যজ্ঞে বসেছি, তাহলে অনর্থ হয়ে যাবে। এটা দেবলোক, এখানে এসব হয় না। কিন্তু আমি তো অসুর লোকের দেবরাজ, সেখানে মায়ার প্রভুত্ব সর্বোপরি। আর আপনি নিশ্চিন্ত থাকুন, আমার মায়াকে ভেদ করা অত্যন্ত কঠিন। রঙ্গিনী তরঙ্গিনী উপস্থিত হও। দেবী পৌলমী, আপনি আমাদের ক্ষমা করেছেন, তাই জন্য ধন্যবাদ। দেবী, আজ্ঞা দিন। মন দিয়ে শোনো তোমরা। যজ্ঞ সম্পূর্ণ হওয়া পর্যন্ত দেবরাজ ইন্দ্রের সুরক্ষার দায়িত্ব তোমাদের উপর। এখন এই পক্ষীরা আমায় রক্ষা করবে দেবী? এটা আবার কি দেবী? মায়া। আমার মায়া প্রতিটা ক্ষণে আপনার সঙ্গে থাকবে আর আপনাকে সুরক্ষা দেবে। পাশাপাশি আমি যজ্ঞের সংবাদও পেয়ে যাব। আপনি এবার যজ্ঞের প্রস্তুতি নিন। কি ব্যাপার গো, এখনো তোমার খবরের কাগজ পড়া শেষ হয়নি? হ্যাঁ, সব কি মুখস্থ করছো নাকি খবরগুলো? আরে মা, তুমি আজ পর্যন্ত বুঝলে না, বাবা এই যে খবরের কাগজ পড়ে না, এই কারণে পড়ে যাতে কাজ করার সময় তোমার একা মনে না হয়। এই দেখো, ছেলে বুঝে গেল, আর অর্ধেকটা জীবন আমি যার সঙ্গে কাটালাম সেই আমার ভালোবাসাটা বুঝতে পারলো না। তোমরা বাবা ছেলে মিলে না আমার সাথে মজা করো না। আরে মা, তোমায় নিয়ে মজা করছি না। কি বলছো কি তুমি? আরে এ কি, তুই জুতো পরে ঘরে ঢুকেছিস কেন? যা বাইরে গিয়ে খুলে। আরে যাচ্ছি মা, আরে ভুল হয়ে গেছে মা, যাচ্ছি। তুই জানিস ঘরে ঠাকুর আছে, তা সত্ত্বেও ক্ষমা করে দে। এই দেখো, পাত্র তো নিজেই দেখছি বিয়ে করতে যাচ্ছে। এই ওকে কে ধরে তোমরা? রাখ। কি ব্যাপার, ঘরে ঢুকছো কেন? আরে শান্ত হন সবাই, শান্তি বজায় রাখুন।
সিংহাসন সিংহবাবু, আবার আমরা কি করলাম? কি হচ্ছে এই সব? ছেড়ে দিন আমার ছেলেকে। মাথায় আগুন জ্বলছে, গলা শুকিয়ে গেছে, একটু জল দিতে বলুন। আরে আরে ছাড়ো আমাকে। আরে কেন এত ছটফট করছিস? ছেড়ে দেবো। বাবাকে জলটা তো খেতে দে আগে। ভনিতা না করে সোজা কথাই বলি, যেমন বিষে বিষক্ষয় হয়, লোহাকে লোহা দিয়েই কাটতে হয়, সেরকম ছেলের দুঃখ ছেলেই ভোলাতে পারে। মানে বলতে চাইছি, ভুল করে এতদিন আমি রং নাম্বার ডায়াল করছিলাম, থানা, পুলিশ, কোর্ট। এই কাজটাই আমার অনেক আগে করা উচিত ছিল। চল সবাই, এর ছেলেকে সবাই নিয়ে চল। আরে সিংহাসন সিংহ আমাকে কোথাও নিয়ে যেতে পারবে না, ছাড়ো। এই বাবার নাম নিচ্ছে। আমার ছেলেটাকে ছেড়ে দিন, ও কোনো অন্যায় করেনি। আরে আমার ছেলেকে ছেড়ে দিন সিংহাসন বাবু, আপনি যা চাইবেন আমি তাই দেব। আমার ছেলে তোমার ছেলের বদলে আমার ছেলে। তোমার মেয়েকে বলো আমার ছেলেকে মুক্ত করে দিক, তাহলে আমিও তোমার ছেলেকে মুক্ত করে দেব। এই চল রে, চল চল চল। আরে নিয়ে চল ওকে, নিয়ে চল। আরে ছাড়ো। আরে চল না। তোমার মেয়ে যদি রাজি না হয় তাহলে তোমার ছেলে উধাও হয়ে যাবে। ওরা আমার ছেলেকে নিয়ে গেছে, তো আমি গিয়ে নিয়ে আসবো আমার ছেলেকে। সরে যাও। অর্চনা, আমার কথা শোনো। সকাল থেকে কত কাজ করছো, একটা কাজ করো, তুমি আটা মাখো, আমি সবজি কাটছি। তুমি আর সবজি কাটবে? আমি সবজি কাটতে পারি না বুঝি? না, আমি বলতে চাইছিলাম যে তোমার পরিবারকে দেখে আমার মনেই হয়নি যে কোনো পুরুষ রান্নাঘরে ঢুকেছে বলে। দেখুন ম্যাডাম, এই পুরুষ মানুষ একটু আলাদা। আসলে কি হয়েছে, আমার পরিবারে তো আর অন্য কেউ লাভ ম্যারেজ করেনি, আমিই করেছি। কথাটা ঠিকই। ঠিক আছে, ছাড়ো এসব, এখন খুব খিদে পেয়েছে, চলো খাবার বানাই। হ্যাঁ হ্যাঁ। তুমি জানো, ভোলানাথকে প্রতিদিন ধন্যবাদ জানাই যে তোমাকে আমি পেয়েছি। আসলে কি জানো তো, তুমি যখন পাশে থাকো তখন মনে হয় পুরো পৃথিবী পাশে আছে। সাথী, সাথী ওঠ, ওঠ, চল আমার সঙ্গে। এই বাড়িতে তোকে আর এক মুহূর্ত থাকতে দেব না, আর ওর সাথে তো একেবারেই না। চল। মা, হয়েছেটা কি? আমাকে আর মা বলে দেখো না বাবা, আজ থেকে তোমার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। চল সাথী, চল। মা, কিন্তু কি হয়েছে? এত কথা বলবি না, চল তুই আমার সঙ্গে। আরে আরে অর্চনা, আমার কথাটা তো শোনো। আরে অর্চনা, অর্চনা তুমি কি করছো এসব? আমার কথাটা শোনো অর্চনা। আর চুপ করে থাকতে পারছি না আমি। আমার সংসার ভাঙছে আর তুমি বলছো আমাকে শান্ত থাকতে?